অনৈতিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে থাকে, যখন পাশের রাষ্ট্রের সহযোগিতায় তাদের কারণেই এরা ক্ষমতায় থাকে, ওরাই তাদেরকে ক্ষমতায় রাখে, সেই কারণে তারা ন্যায্য দাবি আদায়ের জন্য সেখানে শক্তি প্রয়োগ করতে পারে না। 50% সংবাদ যদি তারা সত্য প্রচার করতে পারতো, তাহলে আমার দেশের এত বড় ক্ষতি হতো না, আমার গণতন্ত্রের এত বেশি ক্ষতি হতো না। আমি এই সাংবাদিক এবং এই টেলিভিশন গুলিকে চরমভাবে দায়ী করি। এদের কারণে আমরা আজকে ব্যাপক হারে আমার দেশ ক্ষতিগ্রস্ত, আমার দেশের জনগণ ক্ষতিগ্রস্ত। এখন মোদী সরকার অতীতেও আমাদের 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 এদিকে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যার মধ্যে ডুবিয়ে দিয়েছেন। গত 15 বছর আমরা সেটাকে লক্ষ্য করেছি। এবছর সর্বোচ্চ বেশি পানি ছেড়ে দিয়েছেন। এটার কি কারণ হতে পারে সেই ব্যাখ্যা অনেকেই দেওয়ার চেষ্টা। মানুষ তাদেরকে পছন্দ করছে না। বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণার চোখে দেখে। আজকে ভারতে যখন আন্দোলন হচ্ছে, যখন পশ্চিমবঙ্গে আন্দোলন হচ্ছে, কলকাতায় যখন আন্দোলন হচ্ছে, সেখানে শেখ হাসিনাকে উদাহরণ হিসেবে টানা হচ্ছে যে শেখ হাসিনার পরিণতি মোদী সরকারের সেই পরিণতি হতে পারে। ওনারা বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি, ভারত বাংলাদেশের পররাষ্ট্রনীতি সহ সকল বিষয়ে ওনারা ভালো ধারণা জ্ঞান রাখেন এবং স্টাডি করেন বলেই মনে হচ্ছে। চমৎকার বলেছেন। আমি এদের অনেক কথার সাথেই একমত পোষণ করি এবং তাদের প্রতি সম্মান এবং সেলুট জানাতে চাই। ইতিমধ্যে এই বন্যায় এবং এই পানির জোয়ারে 15 জন মানুষ মৃত্যুবরণ করেছে। সেই 15 জন মানুষের রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের গোবিন্দ চন্দ্র প্রামাণিক সাহেব বেশ চমৎকার ভাবেই বলেছেন এবং সময় টিভির সাংবাদিক উনি নিজেও বলেছেন যতটুকু পেরেছেন নেটওয়ার্কের সমস্যা থাকার পরেও। তো আমি সেই বিষয় নিয়ে আর খুব একটা বেশি কথা বলতে চাই না। আমি শুধু সংক্ষিপ্তভাবে যদি বলি, সেখানে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, পরশুরাম, ছাগলনাইয়া সহ চাঁদপুর এবং হবিগঞ্জে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই ভয়াবহ বন্যার পিছনে কি কি কারণ থাকতে পারে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে। তো আজকে একটা জিনিস আমরা যদি খেয়াল করি, তাহলে আমাদের যে পররাষ্ট্র নীতির কথা বলছেন, নতজানু পররাষ্ট্রনীতি, দীর্ঘদিন থেকে আমরা এই সমস্যার মুখোমুখি হচ্ছি। আমরা কখনোই এটাকে সমাধান করতে পারছি না। কেন পারছি না? সেটা কি রাজনৈতিক কারণেই তো আমরা পারছি না। সেই রাজনৈতিক কারণগুলো সমস্যা সমাধান করবার চেষ্টা কি তারা করেছিল কিনা, এবং ডুম্বুর বাঁধ যেটার কথা বলেন আপনি, ফারাক্কার বাঁধ, গজলডোবা এবং তিস্তা, এই সমস্ত বিষয়গুলি রাজনৈতিক সংকট। এগুলো দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বসে সমাধান করেই দুই রাষ্ট্রের স্বার্থই তারা সংরক্ষণ করে থাকে। বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করার সেই চেষ্টা কি আদৌ হয়েছে? হবেই বা কি করে? একটা সরকার যখন অনৈতিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে থাকে, যখন পাশের রাষ্ট্রের সহযোগিতায় তাদের কারণেই এরা ক্ষমতায় থাকে, ওরাই তাদেরকে ক্ষমতায় রাখে, সেই কারণে তারা ন্যায্য দাবি আদায়ের জন্য সেখানে শক্তি প্রয়োগ করতে পারে না, সেখানে তারা মনোনিবেশ করতে পারে না, সেখানে তারা চাপ তৈরি করতে পারে না। যেই প্রেক্ষিতে আমরা যখন পানি চাই তখন আমাদেরকে শুকিয়ে মারে, যখন আমরা পানি চাই না তখন আমাদেরকে ডুবিয়ে মারে। এটা আজকের কথা না, দীর্ঘদিন থেকে আমরা এই সংকটের মুখোমুখি। দর্শক চমৎকার ভাবেই বলেছেন, ভারতের উপরে নির্ভর না করে আমরা নিজেরা কোন রকম ভাবে একটি বাঁধ তৈরি করে আমরা কি সেই সমস্যার সমাধান করতে পারি কিনা। আমাদের অর্থনৈতিক অবস্থা যেই পর্যায়ে আছে, আমরা অর্থনীতিকে নিশ্চয় আমরা আশা করি অর্থনীতি আরো শক্তিশালী হবে, সেইভাবে আমরা একটি ব্যবস্থা করতে পারি কিনা। আমি সাধুবাদ জানাচ্ছি। আমি মনে করি আপনার এই মেসেজ এবং টেবিল টক একটি জনপ্রিয় অনুষ্ঠান, অসংখ্য মানুষ এই প্রোগ্রামটি দেখে। আমি মনে করি যে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছেন, রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, তাদের নজরে হয়তোবা আপনার এই মেসেজটি যাবে, তারা নিশ্চয় সেই বিষয়গুলি নিয়ে ভাববার চেষ্টা করবেন। যাই হোক, আজকের এই বন্যায় আমি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকে দেখেছি, তারা প্রাণপণ চেষ্টা করছে, সেই সাথে সেনাবাহিনী প্রাণপণ চেষ্টা করছে। তাদের একদিনের বেতন এই স্বেচ্ছাসেবী যারা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তারা ব্যয় করছেন। একজন দর্শক বলেছেন যে উনি পত্রিকায় দেখেছেন হিন্দুরা পূজার টাকার অংশ আজকে এখানে ব্যয় করছেন। মশিউর রহমান নামের কুমিল্লার একজন ভদ্রলোক আপনার এখানে কমেন্টস করেছেন যে কুমিল্লার একটি গ্রামে আপনার দুইটি বাড়ি শুধুমাত্র মুসলিম বাড়ি আর 200-250 মানুষ হিন্দু। এরা আজকে সকলে মসজিদে আশ্রয় নিয়েছে। এই সম্প্রীতি তো আমরা চেয়েছি, এই সম্প্রীতি আমরা চাই। এটা একটা চমৎকার উক্তি। আমরা এই সম্প্রীতির বাংলাদেশটাকে আমরা যেভাবে চেয়েছিলাম,
এই আওয়ামী দুঃশাসনের কারণে সেটা হয়ে ওঠেনি। একতরফা একপাক্ষিক শাসন ব্যবস্থার কারণে বাংলাদেশের এই পরিস্থিতিগুলো তৈরি হয়েছে। আমরা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারিনি, আমরা ভিন্ন দলের মানুষগুলো একসাথে বসতে পারিনি, চা খাইতে পারিনি, এটাকে ডিভাইডেড করে রাখা হয়েছে। এবং আপনি জানেন বাংলাদেশটাকে দুই ভাগে বিভক্ত করে রাখা হয়েছিল, একদিকে মুক্তিযোদ্ধা বলা হচ্ছে, আরেকদিকে রাজাকার বলা হচ্ছে। কিন্তু বাস্তবসম্মত যারা মুক্তিযোদ্ধা দাবি করে আপনি দেখবেন সেখানে মুক্তিযোদ্ধা নাই, বেশিরভাগই হলো রাজাকার। আর যাদেরকে রাজাকার দাবি করা হয় তাদের ক্ষেত্রে এখানে দেখবেন বেশিরভাগই হলো মুক্তিযোদ্ধা। এই যে বিবৃতি, আমি হাসিনা আপা আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের যেই প্রচার মাধ্যম যে টেলিভিশন গুলো আছে, এই টেলিভিশন গুলো যদি সত্য ন্যায়ের পক্ষে 50% প্রচার করতে পারতো, 50% সংবাদ যদি তারা সত্য প্রচার করতে পারতো, তাহলে আমার দেশের এত বড় ক্ষতি হতো না, আমার গণতন্ত্রের এত বেশি ক্ষতি হতো না। আমি এই সাংবাদিক এবং এই টেলিভিশন গুলিকে চরমভাবে দায়ী করি। এদের কারণে আমরা আজকে ব্যাপক হারে আমার দেশ ক্ষতিগ্রস্ত, আমার দেশের জনগণ ক্ষতিগ্রস্ত, আমার দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত। আজকে একটা জিনিস আপনি যদি খেয়াল করেন, অতীতের ইতিহাসের কথা যদি খেয়াল করেন, বাংলাদেশ সৃষ্টির পরে 71 সালে যেই মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম, যে মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ মৃত্যুবরণ করেছে, যেখানে 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 লক্ষ লক্ষ মানুষের কথা বলা হয়, আমি যেই গণতন্ত্রের জন্য, যে ভোটাধিকার আদায়ের জন্য যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধ পরবর্তীকালে, মুক্তিযুদ্ধ উত্তরকালে শেখ মুজিবের শাসনকালের কথা যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে এখানে সেই ভোটাধিকারকে হরণ করা হয়েছিল, মিথ্যার উপরে ভর করেছিল। আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে সেখানে রক্ষী বাহিনী তৈরি করে প্রাইভেট সরকারের কতদিন থাকা উচিত সেই বিষয়ে উনি প্রশ্ন করেছেন। এটা আসলে জাতীয় ব্যাপার। আজকে বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে। এই সরকার অবশ্যই বাংলাদেশটাকে যেখানে যেখানে সংস্কার করার প্রয়োজন, প্রশাসন থেকে সর্বত্র সংস্কার করে একটি নিরপেক্ষ নির্বাচন দিবে, আমরা সেটা প্রত্যাশা করি। বিএনপিতে আমরা যারা বিএনপি করি, আমরাও প্রত্যাশা করি বাংলাদেশটা সংস্কার হোক, মেরামত হোক, তারপরে একটি নির্বাচন দিক। সেই ক্ষেত্রে যদি সময় বেশিও লাগে, আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব উনি বলেছেন যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চাই। তো সেক্ষেত্রে আমরা মনে করি আওয়ামী লীগ যেভাবে দেশটাকে পরিচালনা করেছে, পরবর্তী সরকার এসে যদি আবার সেইভাবে পরিচালনা করে তাহলে যে এলাও সেই কদু, এটা আমরা প্রত্যাশা করি না। আমি আমার সন্তানের ভবিষ্যতের কথা ভাবি, আমি রাষ্ট্রের কথা ভাবি। তো রাষ্ট্রটা যাতে সুন্দরভাবে চলে, অন্তত সবকিছু সংস্কার করে বিচার বিভাগ থেকে শুরু করে আপনার এই নির্বাচন কমিশন সহ অন্যান্য যে বিষয়গুলি আছে, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, দুর্নীতি দমন থেকে শুরু করে, এগুলো সংস্কার করে যদি বাংলাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়, তাহলে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। তো আর উনি মাহমুদ ভাই সম্পর্কে বলেছেন, মাহমুদ ভাই আসলে একজন ভালো মানুষ, নিরপেক্ষ মানুষ, সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলে এসেছেন। কিন্তু এই কথা সত্য যে জাতীয় পার্টি এই গণতন্ত্র ধ্বংসের জন্য 50% দায়ী। এই জাতীয় পার্টি ওদের গৃহপালিত বিরোধী দল হিসেবে আখ্যায়িত হয়েছে, এটা সকলেই জানে, তাদের মতের সাথেই তারা একমত ছিল। এই জাতীয় পার্টির নামে এই সরকার, যা এই স্বৈরাচারী সরকার কখনোই মামলা করেনি, কোনো হামলা করেনি, তাদেরকে কখনো কারাগারে যেতে হয়নি। তারা একেবারে নিরাপদ ভাবে বাংলাদেশে বসবাস করছে, এখনো করছে। আর ত্রাণ সামগ্রী জাতীয় পার্টি কতটুকু বিতরণ করে না করে আমি সেটা জানি না। তবে বিএনপির পক্ষ থেকে আজকে শহীদউদ্দিন চৌধুরী এনি ভাই অলরেডি ত্রাণ বিতরণ করছেন। বিএনপি ছাত্রদল, যুবদল সহ বিএনপি সকল নেতৃবৃন্দ স্থানীয়ভাবে প্রত্যেকের অবস্থান থেকে, যে যার অবস্থান থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, ত্রাণ সর্বত্র পৌঁছছে না এবং সেই লোকেশনটা ঠিক মতো পাচ্ছে না। একজন ভদ্রলোক একটু আগে আমি পত্রিকায় যেটা দেখলাম যে আমার বউ বাচ্চা সন্তান না খেয়ে মরার মতো পরিস্থিতি হয়েছে। এখন ত্রাণ দিবেন, শুকনো খাবার অলরেডি দেওয়া শুরু হয়েছে, আর চুলা জ্বালাবার পরিস্থিতি তো এখন আর বন্যার পরিস্থিতির মধ্যে এখন আর নাই। তো অনুরোধ করব যারা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছেন, দলীয় নেতাকর্মী যারা আজকে ত্রাণ দিচ্ছেন, তারা খোঁজ খবর নিয়ে সেখানে ত্রাণ পৌঁছাবার চেষ্টা করবেন। আমি এই বন্যাটাকে রাজনৈতিক বন্যা হিসেবে আখ্যায়িত করতে চাই। এই রাজনৈতিক বন্যা একটি ভয়াবহ বন্যা। এখন মোদী সরকার অতীতেও আমাদের 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 এদিকে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যার মধ্যে ডুবিয়ে দিয়েছেন। গত 15 বছর আমরা সেটাকে লক্ষ্য করেছি। এবছর সর্বোচ্চ বেশি পানি ছেড়ে দিয়েছেন। এটার কি কারণ হতে পারে সেই ব্যাখ্যা অনেকেই দেওয়ার চেষ্টা করছেন। এবার যে মানবিক বিপর্যয় হয়েছে, যে ভয়াবহ বন্যা হয়েছে, কেউ কেউ মনে করছেন
ভারতের যে স্বার্থ বাংলাদেশের প্রতি ছিল, ভারতের সেই স্বার্থ হানি হবার কারণে তারা প্রতিহিংসা চরিতার্থ করছেন এবং শেখ হাসিনা যে সুযোগ সুবিধা মোদী সরকারকে দিয়েছেন সেই সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাওয়ার কারণে সেই প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে বাংলাদেশের মানুষকে আজকে বিপদের দিকে ঠেলে দিয়েছেন। বিনা অনুমতিতে আলাপ আলোচনা ছাড়া আজকে সর্বোচ্চ সবচেয়ে বেশি পানি ছেড়ে দিয়েছেন বাংলাদেশের মানুষের যে মানবিক বিপর্যয় আজকে যেটা তৈরি হয়েছে। আমরা বাংলাদেশিরা তো ভারতের সাথে বন্ধুত্ব রাখতে চাই, কিন্তু ভারত তো বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে চায়নি। ভারত শুধুমাত্র স্বৈর শাসক শেখ হাসিনার সাথে বন্ধুত্ব রাখতে চেয়েছে। আমরা তো ভারতকে শত্রু মনে করি না, আমরা প্রতিবাদ করছি, সমালোচনা করছি। বর্তমানে ভারতে যে সরকার আছে মোদী সরকার, সেই সরকারের বিরোধিতা করছি। শুধুমাত্র তারা গণতন্ত্রহীনতা এবং বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ না করে শুধুমাত্র ভারতের স্বার্থ সংরক্ষণ করেছে, সেই কারণে আমরা প্রতিবাদ করছি। আজকে বাংলাদেশের 90 থেকে 95% মানুষ ভারতের বিরোধিতা করে, মূলত মোদী সরকারের বিরোধিতা করে। মোদী সরকার এবং ভারতের জনগণের বোঝা উচিত তারা একটি অগণতান্ত্রিক সরকারকে সাপোর্ট করার কারণে বাংলাদেশের মানুষ তাদেরকে পছন্দ করছে না। বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণার চোখে দেখে। আজকে ভারতে যখন আন্দোলন হচ্ছে, যখন পশ্চিমবঙ্গে আন্দোলন হচ্ছে, কলকাতায় যখন আন্দোলন হচ্ছে, সেখানে শেখ হাসিনাকে উদাহরণ হিসেবে টানা হচ্ছে যে শেখ হাসিনার পরিণতি মোদী সরকারের সেই পরিণতি হতে পারে। আজকে শেখ হাসিনা সারা বিশ্বে স্বৈর শাসকের উদাহরণ হিসেবে আজকে প্রতিষ্ঠিত হয়েছে। তো যাই হোক, আমরা মনে করি আজকের এই যে ভয়াবহ বন্যা আছে, যে মানবিক বিপর্যয় হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে ত্রাণ নেওয়ার একটি সেন্টার তৈরি করেছে। সেখানে ইতিমধ্যে আমি যেটা দেখলাম একটু আগে 86 লক্ষ টাকা মানুষ জমা দিয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণ ত্রাণ সামগ্রী দিয়েছে। তারা সেখানে এই আপনার যে অঞ্চলে আপনার ফেনী, পরশুরামপুর, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং হবিগঞ্জ সহ ছাগলনাইয়া সর্বত্রই তারা ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে। এটা আমাদের একটি শুভ লক্ষণ। আমরা মনে করি বাংলাদেশের জনগণকে সম্প্রীতি এবং যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়াতে চাচ্ছে, এটা একটি চমৎকার উদাহরণ। আজকে যদি স্বৈর শাসক ক্ষমতা থাকতো তাহলে আমরা টেলিভিশনে দেখতাম ভিন্ন চিত্র। সেখানে হয়তোবা 5 কেজি চাউল দিয়ে 5 লক্ষ টনের প্রচার হতো। আজকে সেটা হচ্ছে না। আজকে টেলিভিশনগুলি আপনার নিরপেক্ষ হয়েছে, আজকে পত্রিকাগুলো নিরপেক্ষ হয়েছে। আমরা সঠিক সংবাদগুলি পাচ্ছি। বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হওয়ার কারণে আমরা এই সরকারের প্রতি অনেক বেশি প্রত্যাশা করি এবং এই সরকার ভারতের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কিভাবে বাংলাদেশের এই সমস্যা সমাধান করা যায়, কিভাবে এই পানি বন্টন চুক্তিটাকে নবায়ন করা যায়, সুন্দরভাবে পরিচালনা করা যায়, এই বিষয়গুলি নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই ভারতের সাথে সেটা সুরাহ করবেন, সেটা প্রত্যাশা করি। প্রতি বছর আমরা এভাবে ডুবে মরতে চাই না, এভাবে আমাদের মানুষকে আমরা আর হারাতে চাই না। এই মানবিক বিপর্যয় আমরা আর প্রত্যাশা করি না। আমাদের দর্শকরা যে কথা বলছেন বা আমার কথার সাথে তারা দ্বিমত পোষণ করেছেন, আমি তাদের প্রতি সম্মান জানিয়ে বলছি 50% যেটা বলেছিলাম, 50% জাতীয় পার্টি, 50% আওয়ামী লীগ। তাহলে 100% যদি আমি জাতীয় পার্টিকে দায়ী করি তাহলে আওয়ামী লীগের দায়ী করবার জায়গা থাকে। এটা নিশ্চয় দর্শকরা বুঝবার চেষ্টা করবে। আর আরেকটা জিনিস হলো, আজকে শেখ হাসিনা বাংলাদেশে যে রক্তের বন্যা দিয়ে গেছেন, আবার মোদী সরকার পানির বন্যা দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেবে। এই দুই সরকারের মধ্যে মৌলিক কোনো পার্থক্য পাই না। শেখ হাসিনাও জনগণ বিরোধী এবং মোদী সরকারও বাংলাদেশ বিরোধী। হাসিনা আপা, আপনি একটু আগে বোধহয় বলেছেন যে শেখ হাসিনাকে কোনো দেশ আশ্রয় দেয় না। হ্যাঁ, কোনো দেশে আশ্রয় দেয় না, যে কারণে উনি ভারতে আছেন। তবে অখ্যাত কিছু পত্র পত্রিকায় এবং কিছু ইউটিউবে যেটা এসেছে সেটা দেখেছি যে ইসরায়েল সম্ভবত তাকে সেখানে আশ্রয় দিতে চায়। তো ইসরায়েলের নেতানিয়াহুর শাসন ব্যবস্থা আর শেখ হাসিনার শাসন ব্যবস্থার মধ্যে খুব একটা পার্থক্য না থাকার কারণে ওই নেতানিয়াহু এই শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দিতে চায়। তো আমরা মনে করি যে শেখ হাসিনা যে ভারতে এখন অবস্থান করছেন, এটার পিছনে অনেক স্বার্থ জড়িত রয়েছে, ভারতের আছে কিনা সেটা আমরা বিবেচনা করছি। আমরা মনে করি বর্তমান যে নিরপেক্ষ সরকার আছে এবং অন্তর্বর্তীকালীন সরকার আছে, ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ধরে নিয়ে আসতে হবে এবং বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিচারের অপেক্ষায় আছে। তারা দেখতে চায় এই স্বৈর শাসকের বিচারটা কি হয়। আমরা মনে করি শেখ হাসিনার বিচার যদি না হয় তাহলে বাংলাদেশ কখনো কুলুষ মুক্ত হবে না। বাংলাদেশকে পবিত্র করতে হলে এই শেখ হাসিনার বিচার করতেই হবে। সেই প্রত্যাশায় বাংলাদেশের জনগণ অপেক্ষা করছে। ধন্যবাদ।